হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে অ্যানসিস এর একটা সিমুলেশন চলছে, সবাই দেখতে পাচ্ছ কি এটা? না স্যার, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? কি ইস্যু হয়ে থাকবে? স্যার এসছে দেখতেছে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? পাওয়া যাচ্ছে স্যার, পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা 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 আচ্ছা, এইটা দেখো, যেহেতু আমরা ল্যাবে যেতে পারছি না এবং এক্সপেরিমেন্ট করতে পারছি না, তো এই তোমাদের যে 10 মিনিট আমি বললাম ব্রেক নিতে, 10 মিনিট একটু বেশি লাগলো আমার, তো তাতে আমি চেষ্টা করলাম এই একটা রিকোয়েস্ট করবো, স্যার ইন্টারাক্ট করলাম, একটা রিকোয়েস্ট করবো। বলছি শুভেন্দু বিশ্বাস বলে আমাদের একজন আছেন, উনি ঠিকমতো হয়তো জানেন না, আপনি কি ওনার মাইকটা মিউট করে দিতে পারবেন? তাহলে রেকর্ডিংটা ইন্টারাপ্ট হবে না, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে। আমি দেখছি সেটা করে যায় এখানে, যদি অপশন থাকে। হ্যাঁ, না স্যার খুব সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে। আমি করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইটা কি দেখতে পাচ্ছো এই ডায়াগ্রামটা? হ্যাঁ স্যার, 3D ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, 3D ডায়াগ্রামটা, এটা ভালো করে দেখো। এইটা হচ্ছে আমাদের টরশনের স্পেসিমেন, ঠিক আছে? এবং এটা ইজ ডেফিনেটলি ডিফারেন্ট দ্যান মানে আমাদের আমরা যে স্পেসিমেন দেখেছি টেনসাইল টেস্টের ক্ষেত্রে, তার থেকে একটু আলাদা। কিসে আলাদা? মূলত এই পার্টটাতে কোনো তফাৎ নেই যে ইটস অলসো আ ডগবোন স্পেসিমেন, একটা থিকার ডায়ামিটার পোর্শন রয়েছে, কারণ অবশ্যই দিস ইজ মাই টেস্ট রিজিয়ন। আর যদি মেটেরিয়ালটা অ্যাকচুয়ালি ফ্র্যাকচার করে, আমি চাইবো এই রিজিয়নের মধ্যেই হোক, সরু রিজিয়নটার মধ্যেই হোক। এবং তারপরে একটা টেপার রিজিয়ন, যদিও আমি এখানে বানিয়েছি একটা স্ট্রেট স্লোপ দিয়ে, কিন্তু এখানে একটা তোমার কি বলবো ফিলেটিং করা থাকে। আর আর এইখানে হচ্ছে থিকার ডায়ামিটার পোর্শন। কিন্তু এই থিকার ডায়ামিটার পোর্শনটার মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবে, আমি সেই এটা করতে একটু টাইম গেল, সেটা হচ্ছে যে একটু স্কোয়ার করে কেটে নেওয়া রয়েছে। কারণ হচ্ছে ডিফারেন্স হচ্ছে যে টেনসাইল টেস্টে আমাকে স্পেসিমেনটা ধরে টানতে হতো, আর এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে স্পেসিমেনটাকে ধরে রোটেট করাতে হবে, ঠিক আছে? এবং সেই জন্য সেটাকে গ্রিপ করতে আমাকে এরকম স্কোয়ার সেকশন বানাতে হবে। দেখা যাবে না। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তো আমি যদি গ্রাফিক্যালি দেখাতে চাই বিষয়টাকে, মাইকটা আবার অন হয়ে গেছে। তো গ্রাফিক্যালি যদি আমি দেখাতে চাই, আচ্ছা যার মাইক অন হোক, বাকিরা কথা বলো না। তাহলে আমার এই সেকশনটা হচ্ছে তোমার খানিকটা, এটা পুরো সার্কেল ছিল, সেখান থেকে এরকম ভাবে কেটে নেওয়া হয়েছে, দিয়ে একটা মানে এই সার্কুলার পোর্শন গুলোকে কেটে উড়িয়ে দেওয়া হয়েছে, এরকম একটা সার্কুলার পোর্শনকে কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমি জিনিসটাকে এরকম একটা গ্রিপে ধরতে পারবো। এইটা হচ্ছে আমাদের টরশন টেস্টে এরকম একটা গ্রিপ ইউজ করা হয়, চারদিক থেকে ধরা হয় আর কি। তো এই স্কোয়ার সেকশনটার জন্য আমি এটাকে ধরে রোটেট করাতে পারবো। মানে আমি ধরো যদি এই দিকে রোটেট করাতে চাই, আমি যদি ক্লকওয়াইজ রোটেট করাতে চাই, তাহলে এই যে জটা সেটা হচ্ছে এই নিচের পোর্শনটায় চাপ দেবে, আর এই যে জটা এই ওপর পোর্শনটায় চাপ দেবে, এবং এইভাবে হচ্ছে তোমার একটা টর্ক তৈরি হবে, ঠিক আছে, স্পেসিমেনটার। এবার এই সিমুলেশনটা দেখা যাক। এটা এই স্পেসিমেনটা এবার হচ্ছে আমি এতে কি প্রপার্টি দিয়েছি, এটাতে আমি প্রপার্টি দিয়েছি একটা ডাকটাইল মেটেরিয়াল, মানে মাইল্ড স্টিলের প্রপার্টি দিয়েছি, বা স্টিলের স্ট্রাকচারাল স্টিলের প্রপার্টি দিয়েছি। এবং তার সঙ্গে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে আমি টু সাম এক্সটেন্ট প্লাস্টিসিটি অ্যাড করেছি, মানে শুধু ইলাস্টিক প্রপার্টি দিইনি, ইয়ংস মডুলাস আর পয়সনস রেশিও দিইনি, তার সঙ্গে আমি হচ্ছে প্লাস্টিসিটিও অ্যাড করেছি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে স্পেসিমেনটা, জিওমেট্রিটা, ঠিক আছে? আচ্ছা, এবার এবার আমি কি করেছি, এটাকে এই দুটো আমি এর উপর লোড দিয়েছি। একটা হচ্ছে আমি এই এন্ডটা থেকে ফিক্স করে ধরেছি, ফিক্স করে ধরেছি বলতে আমি ফ্রিকশনলেস সাপোর্ট দিয়েছি এই কার্ভ সারফেসটা, এই ফ্ল্যাট সারফেসটা আর এই ফ্ল্যাট সারফেসটা, এবং আরো যে দুটো সারফেস আছে দেখা যাচ্ছে না সেই দুটো। আর ইকুইভ্যালেন্টলি এই সাইডে আমি কি করেছি, এখানে আমি একটা সাপোর্ট দিয়েছি, সেটা হচ্ছে এই পেছনের দিকের মাথাটায়, যদিও আইডিয়ালি আমার এই দুটো সারফেসের উপর ফ্ল্যাট সারফেসের উপর দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এই পেছনের দিকের মাথাটায় একটা হচ্ছে রোটেশন অ্যাপ্লাই করেছি। তো আমি প্রথমে ভেবেছিলাম ডিসপ্লেসমেন্টের থ্রুতে রোটেশন দেবো, কিন্তু সেটা করা গেল না, তাই আমি একটা
রিমোট ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করেছি এবং তারপর আমি এটাকে সলিউশন সলভ করেছি, ঠিক আছে। এবং সলিউশনের পরে ব্যাপারটা দেখো, এইটা হচ্ছে ফাইনাল সলিউশনটা, এইটা হচ্ছে আমার আনডিফর্মড মেশ, আর এইটা হচ্ছে আমার সলিউশনের পরের মেশ। দেখো বুঝতে পারছো কি হয়েছে, যে লাইনগুলো সোজা সোজা লাইন ছিল, স্ট্রেট লাইন ছিল, সেগুলো এইখানে এসে বেঁকে গেছে, ঠিক আছে। আমরা যখন অ্যাকচুয়ালি টরশন টেস্ট করি, আমরা গায়ের উপর একটা সাদা দাগ দিয়ে দিই চক দিয়ে, সেইটা এরকম ভাবে টুইস্ট হয়ে যায়, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেল অফ টুইস্ট যার কথা বলছিলাম, অ্যাঙ্গেল অফ টুইস্ট, সেই অ্যাঙ্গেল অফ টুইস্ট থেকে আমরা দিস অ্যাঙ্গেল অফ টুইস্ট, ওকে, আর শিয়ার স্ট্রেন, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন, ধরো আমরা তো টর্কের সঙ্গে দেখলাম ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কিভাবে রিলেট করে, এবার ধরো যদি আমরা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেনকে রিলেট করতে চাই তাহলে কিভাবে করব, তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন যেখানে এল হচ্ছে দ্য লেংথ অফ দ্য শাফট, আর হচ্ছে দ্য আউটার রেডিয়াস, এন্ড থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট। সো দিস ওয়ান ইজ অ্যাঙ্গেল অফ টুইস্ট, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন। এই শিয়ার স্ট্রেন আর শিয়ার স্ট্রেস আমরা কিন্তু ক্যালকুলেট করব, কিন্তু এক্সপেরিমেন্ট থেকে আমরা পাবো হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট আর হচ্ছে টর্ক। টর্কটা পাবো কিভাবে? টর্কটা পাবো হচ্ছে যে আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট তো ডাইরেক্টলি অ্যাপ্লাই করছি, সুতরাং সেটা আমাদের কন্ট্রোলে, এটা কতটা অ্যাপ্লাই করবো আমার কন্ট্রোলে। যেমন এই যে সিমুলেশনটা আমি করেছি তাতে আমি 360 ডিগ্রি রোটেশন দিয়েছি। এবার হতে পারে স্পেসিমেনটা 360 ডিগ্রি রোটেশন সার্ভাইভ করলো না, বা মানে ফুল 1.5 টাইমস ফুল রোটেশন সার্ভাইভ করলো, সেটা যা খুশি হতে পারে। ডাক্টাইল মেটেরিয়াল মাল্টিপল ফুল রোটেশন সার্ভাইভ করতে পারে, ঠিক আছে। তো যাই হোক না কেন, সেটা আমাদের কন্ট্রোলে, সেটা আমরা ডাইরেক্টলি লোড করছি। আর টর্কটা আমরা পাবো হচ্ছে সেন্সর থেকে, যেখানে হচ্ছে আমরা ডায়াল গেজে আমরা হচ্ছে টর্কটা দেখতে পাবো। তো আমাদের যদি টেনসাইল টেস্টের মেশিনটা দেখে থাকো, সেখানে আমরা ডাইরেক্টলি টর্কটা পেতে পারি। আচ্ছা, এবার হচ্ছে যে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা এই টর্ক আর থিটা এই দুটো হচ্ছে ডাইরেক্টলি এক্সপেরিমেন্ট থেকে পাবো, কিন্তু আমাদের ক্যালকুলেট করে নিতে হবে গামা ম্যাক্স এবং হচ্ছে টাউ ম্যাক্স, যেটার ইকুয়েশনটা আগেই লিখলাম যে 16t/πdq। আচ্ছা, so there lies my assignment question number 2, সেটা হচ্ছে যে if this is equation number 2, derive equation number 2, ওকে। আর এর যে অ্যাজাম্পশন গুলো সেগুলো হচ্ছে আগের এক্সপ্রেশনটার অ্যাজাম্পশনের সঙ্গে সেম হবে, ঠিক আছে। এন্ড দিস ইজ অলসো ভ্যালিড উইদিন ইলাস্টিক লিমিট। আর এই অ্যাঙ্গেল অফ টুইস্টে আরো একটা এক্সপ্রেশন আছে, থিটা ইকুয়ালস TL/GJ, where G is the shear modulus and J is the polar moment of inertia of the area. মানে আমরা তো জানি যে IXX হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে ইন্টিগ্রেশন ওভার A, এটা ধরো আমার ক্রস সেকশন, তার মধ্যে আমি একটা ডিফারেন্সিয়াল এরিয়া DA নিলাম, which is let's say at this much x and this much y, তাহলে আমরা জানি IXX is integration y square dA, দিয়ে আমি পুরো এরিয়াটার উপর ইন্টিগ্রেট করব। তেমনি IYY হচ্ছে ইন্টিগ্রেশন x square dA, আর যেটা হচ্ছে ইন্টিগ্রেশন এই যে রেডিয়াল ডিসটেন্স রো বলেছিলাম একটু আগে, রো স্কোয়ার ডিএ। এবার এটা দেখানো যাবে যে দিস রো স্কোয়ার ইউজিং পিথাগোরিয়ান ল দ্যাট ইট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএ। মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুটো লিনিয়ার অপারেশন, তাই যদি হয় দিস ইজ অ্যাকচুয়ালি IYY প্লাস IXX, এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 3. So derive these three equation number 1, equation number 2, equation number 3. These are your assignment questions.
মেনশনিং অল দ্য অ্যাজাম্পশনস। এবার আমরা সিমুলেশনটায় চলে যাব। এই হচ্ছে ডিফর্মেশন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আর কয়েকটা জিনিস দেখব, সেটা হচ্ছে স্ট্রেস। একটা দেখবো আমরা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার, আরেকটা আমরা দেখবো হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল, ঠিক আছে। ম্যাক্সিমাম শিয়ার কেন দেখবো? আমরা দেখতে চাইছি কোন সারফেসে একটা ডাকটাইল মেটেরিয়াল ফেল করবে, ঠিক আছে। এবং সেটার জন্য দরকার হলে আমরা এইটাও দেখতে পারি, ভন মিসেস ইকুইভ্যালেন্ট স্ট্রেস। দুটো অলমোস্ট সেম, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বা ভন মিসেস ইকুইভ্যালেন্ট স্ট্রেস, মানে দুটো ক্রাইটেরিয়া অলমোস্ট সেম, দুটো কোয়ান্টিটি সেম না, বাট দুটো ক্রাইটেরিয়া অলমোস্ট সেম। যে প্লেনে এই কোয়ান্টিটি গুলো হাই হবে, যে সারফেসে এই কোয়ান্টিটি গুলো হাইয়েস্ট হবে, সেই সারফেস গুলো আগে ফেল করবে, ঠিক আছে, ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে। আর ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে যে সারফেসে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস সবচেয়ে হাই হবে, মেটেরিয়ালটা সেখানে ফেল করবে। ঠিক আছে, এবার so this is the maximum principal stress. And this is the maximum shear stress. কাটা যায়, আচ্ছা, হাইট মানে স্যার বিফোর টুইস্টিং আফটার টুইস্টিং। হ্যাঁ, বিফোর আর আফটার টুইস্টিং। আচ্ছা, এরকম ভাবে জিনিসটা টুইস্ট করেছে, বুঝতে পারছো? মানে একটা লেয়ার দেখালেন আপনি। হ্যাঁ, এবার দেখো এই যে লাল দাগটা দেখছো, আমি এখন রয়েছি হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসে। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা কোথায় হচ্ছে? সার্কামফারেন্সে, ঠিক আছে। সবচেয়ে বেশি কোথায় হচ্ছে? এটা আমরা পুরো যে আমাদের ইয়েটা ছিল, জিওমেট্রিটা ছিল, তার 1/4 নিয়েছি। মানে যদি আমি অরিজিনালি দেখি তাহলে জিওমেট্রিটা এইরকম, মানে এক্স ওয়াই প্লেনে কেটেছি, আর হচ্ছে তোমার হচ্ছে যে ওয়াই জেড প্লেনে কেটেছি, ঠিক আছে। পুরো জিওমেট্রিটার 1/4 নিয়েছি, যাতে করে আমরা ইন্টেরিয়রটা দেখতে পাই, ঠিক আছে। এটা কিন্তু আমরা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে আদৌ করতে পারতাম না। যাই হোক, এবার আমরা যদি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস দেখি, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা কোথায় হচ্ছে? অবভিয়াসলি সেটা সার্কামফারেন্সেই হবে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা, ঠিক আছে। এবং যখন একটা ডাকটাইল ম্যাটেরিয়াল ফেল করবে তখন কি হবে যে, এবং এই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা হচ্ছে সার্কামফারেন্স বরাবর। এই সার্কামফারেন্স বরাবর তোমার ফেলিয়ার সারফেসটা শুরু হবে, ঠিক আছে। এবার যেই ধরো এই সারফেসটা ফেলিয়ার হতে শুরু করলো, এই জিনিসটা প্রোপাগেট করতে শুরু করবে ভেতরের দিকে। মানে ধরো এই সারফেসটা একটা ক্র্যাক তৈরি হয়ে সেটা ভাঙতে শুরু করলো, তাহলে এই সারফেসটা আর নেই, মানে ধরো এর যে ইকুইভ্যালেন্ট পোর্শন যেটা এটার সঙ্গে এই জায়গায় জুড়ে ছিল, এই আমি সার্কুলার সেকশনটার কথা বলছি, ধরো এই পুরো সার্কুলার সেকশনটা, ঠিক আছে, এর মধ্যে যদি আমি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা দেখি, তাহলে সেটা হচ্ছে এই সার্কামফারেন্স। যখন এই সার্কামফারেন্স থেকে ফেল করতে শুরু করলো, তার মানে ফেল করে মেটেরিয়ালটা আস্তে আস্তে এখান থেকে ফ্র্যাকচার হতে শুরু করে দিয়েছে, এবং তারপরে মেটেরিয়ালটার ভেতরে আমরা ঢুকে গেছি, ঠিক আছে। এবং আউটার মেটেরিয়ালটা ফেল করে গেছে, সুতরাং সে আর সাপোর্ট দিতে পারছে না। তখন আমার ভেতরের মেটেরিয়ালটায় ইমিডিয়েটলি যে ভেতরের মেটেরিয়ালটা, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এমনি করে করে যত ভেতরে যেতে থাকবে, আস্তে আস্তে এই সারফেস বরাবর একটা ডাকটাইল মেটেরিয়ালের জন্য ফ্র্যাকচারটা হবে হচ্ছে এই নর্মাল সারফেস বরাবর, ঠিক আছে। আমি যদি ইকুইভ্যালেন্ট ভন মিসেস স্ট্রেস দেখি, সেটা তো অলমোস্ট সেম তুমি ডায়াগ্রাম পাবে। এই ক্ষেত্রে বেসিক্যালি দুটো স্ট্রেসই মানে তোমার একই রকমের ডায়াগ্রাম দেবে, স্ট্রেসের ভ্যালুগুলো আলাদা হবে, যদি ভ্যালুগুলো খেয়াল করো ভ্যালুগুলো আলাদা হবে, হুইচ ইজ ওকে, ঠিক আছে। কিন্তু তাদের কন্ট্যুর গুলো সেম হবে। ইকুইভ্যালেন্ট স্ট্রেস, ইকুইভ্যালেন্ট ভন মিসেস স্ট্রেস এবং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, দুটো ক্রাইটেরিয়াই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি এন্ড ইকুইভ্যালেন্ট ভন মিসেস স্ট্রেস থিওরি, বা ভন মিসেস স্ট্রেস থিওরিকে আমরা বলি ডিস্টরশন এনার্জি থিওরি,
ঠিক আছে? এই দুটো ক্রাইটেরিয়া ডাকটাইল মেটেরিয়ালের জন্য, এবং দুটোরই প্রেডিকশন এক্ষেত্রে সেম হবে, যে ফেলিয়ারটা শুরু হবে হচ্ছে তোমার এই সার্কামফারেন্সে, ঠিক আছে, এবং সেটা এই সেকশন বরাবর হবে। ফেলিয়ারটি শুরু হওয়ার পর আস্তে 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 ইট উইল সার্কেল ব্যাক টু দ্য সেন্টার, এবং এই সারফেসটা বরাবরই ফেলিয়ার হবে। মানে ফ্র্যাকচার সারফেসটা দেখতে অনেকটা এইরকম হবে, এত ইভেন হবে না, উঁচু নিচু থাকবে, কিন্তু এইরকম হবে তোমার ফ্র্যাকচার সারফেসটা, যদি মেটেরিয়ালটা ডিসেন্টলি ডাকটাইল হয়, ঠিক আছে। বাট মেটেরিয়ালটার মধ্যে যদি ব্রিটেলনেস থাকে, অনেক সময় কি হয়, আমরা ল্যাবের মধ্যেও যে মাইল্ড স্টিল বলে আনি, সেটা অনেক সময় কার্বন পার্সেন্টেজ বেশি থাকে, এবং কার্বন পার্সেন্টেজ বেশি হওয়ার জন্য তার মধ্যে আমরা যেটা দেখি যে তার মধ্যেও কিছু কিছু ব্রিটেলনেস থাকে। এবার আমরা দেখি যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি কি প্রেডিক্ট করছে। এখান থেকে বিষয়টা অতটা স্পষ্ট হচ্ছে না, আমরা যদি এখানে আইসো সারফেস করতে পারতাম, আইসো সারফেসের অপশনটা করতাম, ডিসপ্লে results, pages, iso lines, smooth contour, symmetry, iso surface. এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেমন আমাদের শিয়ার স্ট্রেসটা সারফেসে ম্যাক্সিমাম, ঠিক আছে, তেমনি ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেসটাও ম্যাক্সিমাম কিন্তু সার্কামফারেন্সে, ঠিক আছে। মনে রাখতে হবে যে আমাদের স্ট্রেসটা কিন্তু এরকম ভাবে কাজ করছে, মানে তোমার হচ্ছে যে এইটা যদি সেকশনটা হয়, স্ট্রেসটা এইভাবে ভ্যারি করছে, ঠিক আছে। সেই কারণে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটাও, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেসটাও সার্কামফারেন্সেই বেশি, ঠিক আছে। সিগমা 1 বা ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস বা ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস, সেটাও কিন্তু সার্কামফারেন্সেই সব বেশি, ঠিক আছে। এবং আমি যদি মোর সার্কেল আঁকি, টরশন টেস্টে যদি মোর সার্কেল আঁকি, তাহলে সেটা দেখতে হবে হচ্ছে এইরকম। এদিকে নর্মাল স্ট্রেস, এদিকে শিয়ার স্ট্রেস, ঠিক আছে। এবং আমি যে প্লেনে রয়েছি, ধরো এই প্লেনটাতে শুধু শিয়ার স্ট্রেস রয়েছে, আর কোনো নর্মাল স্ট্রেস নেই, তাহলে আমার কাছে নর্মাল স্ট্রেস যেহেতু কিছু নেই, তাহলে আমার সার্কেলটা দেখতে হবে হচ্ছে এইরকম, ঠিক আছে। এবং আমার ক্ষেত্রে যেহেতু মোর সার্কেলে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই ফিজিক্যাল প্লেনে অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমার কাছে দেখা যাবে হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস বা সিগমা 1, which is plus tau y, not tau y, plus tau, আর মিনিমাম নর্মাল স্ট্রেস বা মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 2, which would be minus tau. এবার আমি যদি বোঝার চেষ্টা করি এটা কোথায় হবে, ধরা যাক আমার এই জিওমেট্রিটা, ঠিক আছে। এবার এরম ভাবে আমি টর্ক লাগিয়েছি, ঠিক আছে। তাহলে শিয়ারটা আমার কাজ করছে এইরকম ভাবে, টাও, আমি এরকম যদি একটা সেগমেন্ট নিই অন দ্য সারফেস, টাও এদিকে আর টাও এদিকে, আর যেহেতু শিয়ার স্ট্রেস নিজেদের কাউন্টার ব্যালেন্স করে, তাই এইরকম ভাবে টাও থাকে, ঠিক আছে। এবার আমি যদি এই দুটো টাওকে খেয়াল করি, এই দুটো টাওকে যদি আমি খেয়াল করি, এই দুটো টাও মিলে আর এই দুটো টাও মিলে বেসিক্যালি এই, ধরো যদি এটা একটা স্কোয়ার সেগমেন্ট হয়, এটাকে ধরে টেনে এরকম একটা রম্বস বানানোর চেষ্টা করছে, রম্বস, ওকে, এরকম ভাবে এই দুটো টাও এবং এই দুটো টাও। তার মানে কি, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা,
এই ডিরেকশন বরাবর আমার থাকবে হচ্ছে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস বা ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস বা সিগমা 1, আর এই ডিরেকশন বরাবর থাকবে হচ্ছে মিনিমাম নর্মাল স্ট্রেস বা সিগমা 2, বেসিক্যালি কম্প্রেসিভ মাইনাস টাও, আর এটা হচ্ছে টেনসাইল সিগমা 1 ইজ প্লাস টাও। ঠিক আছে, তাহলে আমার ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস দেখা যাবে হচ্ছে এই সারফেস বরাবর। ঠিক আছে, মুশকিল হচ্ছে এই সারফেসটা কিন্তু ফ্ল্যাট না, এটা ঘুরে ঘুরে যাচ্ছে, এটা একটা সিলিন্ড্রিক্যাল সারফেস। তার ফলে এই যে ডিরেকশন অফ ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস এটাও কিন্তু ঘুরে ঘুরে যাবে। এবার এইটা যদি ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেসের ডিরেকশন হয়, তাহলে যে ডিরেকশনে ক্র্যাক গুলো ওপেন করবে দে আর বেসিক্যালি অ্যালাইন্ড অ্যালং দ্য মিনিমাম প্রিন্সিপাল স্ট্রেস, মানে এই ডিরেকশনে যদি কোনো ক্র্যাক থাকে সে কিন্তু ওপেন হবে। তাহলে আমার ক্র্যাক যেগুলো ওপেন হবে সেগুলো হচ্ছে এই ডিরেকশন বরাবর। তাহলে আমি যদি সিলিন্ডারটার ওপর ওই ক্র্যাক গুলোকে আঁকার চেষ্টা করি যেগুলো ওপেন হবে, সেটা দেখতে হবে হচ্ছে এইরকম একটা হেলিক্সের মতো। এটা আবার উল্টো দিক দিয়ে ঘুরে আসবে, এটা আবার উল্টো দিক দিয়ে ঘুরে আসবে, বেসিক্যালি ইট উড বি আ হেলিক্স। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা হেলিক্স তৈরি হবে। দিস ইজ দ্য ডিরেকশন, যে ডিরেকশনে ক্র্যাক গুলো ওপেন হবে। তার ফলে যখন স্পেসিমেনটা অ্যাকচুয়ালি ফ্র্যাকচার করবে তখন জিনিসটা দেখতে হবে হচ্ছে এইরকম, মানে এই হেলিক্সটা আবার এদিক দিয়ে ঘুরে আসবে। ঠিক আছে, তার ফলে যখন স্পেসিমেনটা অ্যাকচুয়ালি ফ্র্যাকচার করবে, যখন ধরো এদিক থেকে এখান থেকে শুরু হলো, এবার ঘুরে আবার এদিকে এলো, অলমোস্ট 360 ডিগ্রি হয়ে গেল, তখন এই দুটো হেলিক্স খুব কাছাকাছি চলে আসবে, তখন এখান থেকে ফ্র্যাকচার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফ্র্যাকচার সারফেসটা দেখতে হবে কি রকম। ঠিক আছে, যদি একটা চকের টুকরো নিয়ে টুইস্ট করো তাহলে দেখবে তুমি ঠিক এরকম ভাবে একটা ফ্র্যাকচার সারফেস পাবে, একটা এরকম হেলিক্স তৈরি হবে যেটা একটা ফুল সার্কেলের কাছাকাছি এসে আবার তোমার হচ্ছে নিয়ারেস্ট পয়েন্টে জয়েন হয়ে যাবে। এইরকম ভাবে ফ্র্যাকচার সারফেসটা তৈরি হবে। তাহলে ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছিল, যে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্র্যাকচার হচ্ছিল, ক্র্যাকটা এরকম ভাবে প্রপাগেট করছিল। এর ক্ষেত্রে তোমার হচ্ছে যে যেহেতু এই ডিরেকশনটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেসের ডিরেকশন, তাই তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ক্র্যাক গুলো থাকবে সেগুলো ওপেন করবে। তাহলে এই যে ক্র্যাক, এই ডিরেকশনে যে ক্র্যাক গুলো ওপেন করবে এবং এইটা হবে আমার ফ্র্যাকচার সারফেস। এবং এটা একটা হেলিক্সের মতো ঘুরবে। কেন? কারণ এই সারফেসটা ফ্ল্যাট না। হেলিক্সের অ্যাঙ্গেল কত হবে? হেলিক্সের অ্যাঙ্গেল হবে হচ্ছে 45 ডিগ্রি। এটা ঘুরে যখন অলমোস্ট ফুল সার্কেলে চলে আসবে তখন এর মাঝে একটা শর্ট ডিস্টেন্সে একটা কানেকশন তৈরি হবে এবং সেখান থেকেই ফ্র্যাকচার সারফেসটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো এইভাবে দেখবে আমাদের ল্যাবে কখনো যদি খেয়াল করে থাকো কতগুলো ভাঙা স্পেসিমেন আছে যেগুলোর ফ্র্যাকচার সারফেসটা খানিকটা এরকম দেখতে। কারণ কার্বন কনসেন্ট্রেশন বেশি হওয়ার জন্য মেটেরিয়ালটা অনেক সময় ব্রিটেল ওয়েতে বিহেভ করে। কার্বন কনসেন্ট্রেশন বেশি বা ঠিকভাবে হিট ট্রিটমেন্ট করা হয়নি, নানা কারণে হতে পারে, মেটেরিয়ালটা অনেক সময় ব্রিটেল ওয়েতে বিহেভ করে এবং আমরা এই ধরনের একটা ফ্র্যাকচার সারফেস পেয়েছি। ঠিক আছে, এই পার্টটা ক্লিয়ার হলো কি? স্যার এই লাস্ট পার্টে আপনি যেটা বললেন ওই চকের মতো দেখতে, ওই যে ওটা 45 ডিগ্রি যেটা আপনার ইয়ে হচ্ছে, তো ওটা কি ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে বললেন নাকি ব্রিটেল ওটাও মেটেরিয়ালের ক্ষেত্রে? হ্যাঁ, না ওটা ব্রিটেল মেটেরিয়াল। ওকে, ঠিক আছে। আর ডাকটাইল মেটেরিয়াল ক্ষেত্রে সেটা হচ্ছে মেটেরিয়াল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যায়, তাই তো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এবার আমরা এই সিমুলেশনের রেজাল্টে যদি যাই, ঠিক আছে, আমরা ধরো এখানে একটা রোটেশন লাগিয়েছিলাম। তো আমরা এবার হচ্ছে সেই রোটেশনটা হচ্ছে আমাদের থিটা, অ্যাঙ্গেল অফ টুইস্ট। এখানে আমরা যে 360 ডিগ্রি লাগিয়েছিলাম, ঠিক আছে, 360 ডিগ্রি, দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার অ্যাঙ্গেল অফ টুইস্ট। ঠিক আছে, তাহলে এই রোটেশনটা আমরা যেখানে লাগিয়েছিলাম
সেখানে আমরা প্রোব করব। এবার কি প্রোব করব? আমরা হচ্ছে মোমেন্ট রিয়াকশন প্রোব করব, ঠিক আছে? ডিসপ্লে, viewport, show, এখানে শুধু লাস্ট ভ্যালুটাই দেখাচ্ছে, বাট সবকটাই দেখানোর কথা। টোটাল ডিফরমেশন বুঝলাম, রেজাল্টস এর মধ্যে অ্যানিমেশন, results, এখানে শুধু লাস্ট ভ্যালুটাই দেখাচ্ছে, কিন্তু এখানে একদম অ্যানিমেশন করে সবটাই দেখানোর কথা। সেটা কোথা থেকে পাওয়া যাবে? আমি এখানে অ্যানসিস এর একাডেমিক ভার্সন ইউজ করছি। একাডেমিক ভার্সনটা 2020 R2। বাকি যে কোনো একাডেমিক ভার্সন যদি তোমরা অনলাইন ডাউনলোড করো, সেটা কিন্তু এখন আর ভ্যালিড লাইসেন্স হবে না। এবং যেহেতু এটা লেটেস্ট ভার্সন, তোমাদের কাছে যদি ক্র্যাকড ভার্সন থাকে তাতেও এটা কিন্তু খুলবে না। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এই ফাইলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এবং তোমরা কিন্তু খুলতে পারবে একমাত্র এই ভার্সনটাতে, একাডেমিক ভার্সন। এটা তোমাদের সেক্ষেত্রে ডাউনলোড করে নিতে হবে। মানে ইট ক্যান বি এ সাবস্টিটিউট ফর ইউর এক্সপেরিমেন্ট। ওকে স্যার, আপনি দিয়ে রাখবেন, যে যে অ্যাক্সেস করতে পারবে দেখতে পারবে তার হ্যাঁ, পাশে। মানে এটা নিয়ে তোমরা নানা রকম এক্সপেরিমেন্ট করতে পারো। সেটা হচ্ছে তোমরা মেশ কোয়ালিটি ইমপ্রুভ করে দেখতে পারো যে রেজাল্টটা কতটা ইমপ্রুভ করছে, ঠিক আছে? এবং মেশটাকে জাস্ট এখানে বোধহয় কোর্স মেশ করা আছে, সেখান থেকে যদি ফাইন মেশ করে বা কিছু করে, ঠিক আছে? আসল কথা স্যার, আমি বাকিদের বলতে জানি না, আমি তেমন এই যে সফটওয়্যারটা আছে এর বিষয়ে জানি না, এটা আগে জানতে হবে, তারপর না হয় করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে, দিয়ে রাখবেন, চেষ্টা করে যতটা পারবো ঠিক আছে, স্যার আমি চেষ্টা করবো এটা শেয়ার করা, ঠিক আছে? ওকে। তো অ্যানিমেশন গুলো দেখাতে পারলে ভালো হতো। আমি এখানে ঠিক খুঁজে পাচ্ছি না। আমি আসলে একটু আগে ক্লোজ করেছি, তারপরে আর কিছু খুঁজে পাচ্ছি না এখানে। ডিসপ্লেতে সিমুলেটেড তুমি তো ধরো এইটা হচ্ছে মোমেন্ট রিয়াকশন। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখাচ্ছে যে মোমেন্টটা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ করেছে, ঠিক আছে? মানে তুমি অ্যাঙ্গেল অফ টুইস্ট একটা কনস্ট্যান্ট রেটে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? শুরুতে মোমেন্টটা কিন্তু খুব র্যাপিডলি বাড়ছিল। কেন বলতো? কারণ হচ্ছে দিস ইজ উইদিন দ্য ইলাস্টিক লিমিট। তারপর থেকে এই রেটটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে গেছে, ঠিক আছে? বিকজ দ্য মেটেরিয়াল হ্যাড স্টার্টেড ডিফর্মিং প্লাস্টিক, ঠিক আছে? এবং আমরা যখন প্লট করি, যেহেতু মানে বিয়ন্ড ইল্ড পয়েন্ট উই ক্যানট, কি বলবো, মানে উই ক্যানট সে দ্যাট দোজ ইকুয়েশনস, মানে আমরা যে ইকুয়েশন গুলো লিখলাম, দে আর এনি লঙ্গার ভ্যালিড। যেহেতু আমরা সেটা বলতে পারি না, তাই আমরা সেখান থেকে স্ট্রেস আর স্ট্রেনটাও ক্যালকুলেট করতে পারি না, ঠিক আছে? কিন্তু উইদিন ইলাস্টিক লিমিট আমরা করতে পারি, এবং আপ টু ইল্ড পয়েন্ট আমরা করতে পারি। এবং ইল্ড পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করি কিভাবে? এখানে তো আমার মেটেরিয়ালের ইনপুটের মধ্যে ইল্ড পয়েন্টটা ছিল এই সিমুলেশনটার মধ্যে, কিন্তু আমরা যখন অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটা করি তখন হচ্ছে আমরা
গ্র্যাজুয়ালি অ্যাঙ্গেল অফ টুইস্ট অ্যাপ্লাই করি, এবং হচ্ছে যে তার সঙ্গে গ্র্যাজুয়ালি আমাদের টর্কটাও চেঞ্জ হতে হতে থাকে, ঠিক আছে। তো এটা যদি টর্ক হয় আর এটা যদি অ্যাঙ্গেল অফ টুইস্ট হয়, তো এখানে গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে থাকে, কিন্তু একটা জায়গায় গিয়ে there is a মানে substantial change of theta, there is very minor change in t। আমরা নোটিস করতে থাকি যে টি এর চেঞ্জটা খুব কম হচ্ছে, এবং ফর এ মোমেন্ট ইন কেস অফ মাইল্ড স্টিল এই জন্যই এক্সপেরিমেন্টে নেওয়া হয়, ফর মাইল্ড স্টিল ইট বিকামস ফ্ল্যাট and then it gradually increases, ঠিক আছে। এই যে রিজিয়নটা যেখানে ও ফ্ল্যাট হয়ে যায় সেই পোর্শনটা হচ্ছে টাও বাই। তোমরা যা যা ইকুয়েশন এখানে দেখলে সেগুলো সবই ইলাস্টিক লিমিটের মধ্যেই ভ্যালিড, ঠিক আছে। এবং আমাদের কাজ কি, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, মানে যদি এক্সপেরিমেন্টটা করতাম তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা অ্যাঙ্গেল অফ টুইস্টটা বার করব, তোমার হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট থেকে শিয়ার স্ট্রেন বার করব, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন, টর্ক থেকে এই স্লোপটা জি হবে না, এটা লেখা আমার ভুল হয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে বার করব হচ্ছে এখান থেকে শিয়ার স্ট্রেসটা বার করব, আর এখান থেকে আমরা বার করব হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন, এবং সেই প্লটটার মধ্যে আমরা বার করব হচ্ছে শিয়ার মোমেন্টস, এন্ড দ্যাট উড সার্ভ দ্য পারপাস অফ আওয়ার এক্সপেরিমেন্ট। এবং আমরা নোট করব যে ফ্র্যাকচার সারফেসটা কেমন হয়েছে, আমরা কতখানি অ্যাঙ্গেল অফ টুইস্ট দিতে পেরেছি। যদি আমরা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল অফ টুইস্ট দিতে পারি তাহলে মেটেরিয়ালটা ইজ ডাকটাইল, ঠিক আছে। যদি খুব অল্প অ্যাঙ্গেল অফ টুইস্ট দেওয়া যায়, লেটস সে 90 ডিগ্রি অফ দি অ্যাঙ্গেল অফ টুইস্ট দেওয়া গেল, তাহলে সেক্ষেত্রে মেটেরিয়ালটা হচ্ছে তোমার ব্রিটেল মেটেরিয়াল, ঠিক আছে। আর যদি ধরো মাল্টিপল ফুল রোটেশনস ক্যান বি কমপ্লিটেড, তাহলে দ্য মেটেরিয়াল ইজ মোর অফ আ ডাকটাইল মেটেরিয়াল। এছাড়া ফ্র্যাকচার সারফেস থেকেও মেটেরিয়ালটা কতটা ডাকটাইল বা ব্রিটেল সে সম্পর্কে একটা আইডিয়া করা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সরি স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলছি একটা প্রশ্ন ছিল হ্যাঁ স্যার, বলছি মেটেরিয়ালটা কি এক্সাক্ট ডাকটাইল বা এক্সাক্ট ব্রিটেল, তার মধ্যে কোনো মিক্সচার কিছু নেই? না, সত্যি কথা বলতে কি, এই যে ডাকটিলিটি বা ব্রিটেল, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মডেল, যেমন হচ্ছে হুকস ল একটা মডেল, ঠিক আছে, এবং সেটারও একটা ভ্যালিডিটি আছে। কি ভ্যালিডিটি? হুকস লতে কি বলা হচ্ছে, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এন্ড দ্যাট ইজ অনলি ভ্যালিড উইদিন ইলাস্টিক লিমিট, ঠিক আছে। তেমনি এই যে আমরা বলছি, ধরো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ইজ গ্লাস আ ব্রিটেল মেটেরিয়াল অর ডাকটাইল মেটেরিয়াল, গ্লাস কি ব্রিটেল মেটেরিয়াল না ডাকটাইল মেটেরিয়াল? ব্রিটেল স্যার। ব্রিটেল, শিওর? এত শিওর? আচ্ছা, এবার তার আগে আমাদের জানতে হবে আমরা ব্রিটেল কাকে বলবো। আমরা সেই মেটেরিয়ালকে ব্রিটেল বলি যার মধ্যে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ প্লাস্টিক স্ট্রেন দেওয়া যায় না, এবং টু বি ফ্র্যাঙ্ক রুম টেম্পারেচারে গ্লাসের মধ্যে কোনোই প্লাস্টিক স্ট্রেন দেওয়া যায় না, মানে খুব নেগলিজিবল, উইদিন ইলাস্টিক লিমিট গ্লাস ফ্র্যাকচার করে, ঠিক আছে। সেই জন্য গ্লাস ইজ এ ব্রিটেল মেটেরিয়াল এট রুম টেম্পারেচার। এবার ভাবো তোমার ঘরে যে কোনো গ্লাসের শোপিস আছে বা ভাস আছে, সেটা তৈরি হয়েছে কিভাবে? সেটা তো ভাস হয়েছিল না, বা সেটাকে হিট করে তৈরি করা হয়েছে, সেটাকে একটা শেপ দেয়া হয়েছে, সেটার একটা শেপ ছিল, সেখান থেকে তাকে একটা পার্মানেন্ট ডিফর্মেশন, মানে লোড সরিয়ে নেওয়ার পরও ডিফর্মেশনটা থাকবে, সেরকম একটা ডিফর্মেশন দিয়ে তো তাকে ওই শেপে আনা হয়েছে, and that type of deformation is by definition plastic deformation. That means glass has undergone plastic deformation and substantial amount of that, probably more than 100%. তাহলে এটাকে কি বলবো? তাহলে glass is also a ductile material. What is the factor? The temperature is the factor. তোমরা নিশ্চয়ই আইজোড ইমপ্যাক্ট টেস্ট করেছো বা করবে, বা তার থিওরিটা ডিসকাস করা হবে, ঠিক আছে। যদি নাও করা হয় বা যদি আমাদের এখন তাহলে সেক্ষেত্রে আমি বলবো ডিটারের বই থেকে একবার ভালো করে পড়ো। There would be a detailed discussion about something called a ductile brittle transition temperature, ঠিক আছে। মানে টেম্পারেচার যেমন তোমার একটা বয়লিং পয়েন্ট হয়, একটা মেল্টিং পয়েন্ট হয়, ঠিক আছে, তেমনি টেম্পারেচারের একটা ডাকটাইল ব্রিটল ট্রানজিশন টেম্পারেচারও হয়, which may not be a sharp temperature, যে মানে একদম জাস্ট ওই টেম্পারেচারই মেটেরিয়াল ব্রিটল থেকে ডাকটাইল হয়ে গেল বা ডাকটাইল থেকে ব্রিটল হয়ে গেল। There may be a gradual change or there may be a ডাকটাইল ব্রিটল ট্রানজিশন টেম্পারেচার রেঞ্জ, ঠিক আছে। তো ডিটারের বইতে ওই জিনিসটাও পেয়ে যাবে, ভালো করে পড়ো। But there is a temperature effect, okay.
বুঝেছি। এবং এবং একটা যে কোনো একটা অবজেক্ট একটা সার্টেন টেম্পারেচারের নিচে ব্রিটল, একটা সার্টেন টেম্পারেচারের উপরে ডাকটাইল, ঠিক আছে? টেম্পারেচার এবার ফ্যাক্টর এখন। হ্যাঁ, টেম্পারেচারটা মেইন ফ্যাক্টর। টেম্পারেচারটা ফ্যাক্টর। মানে তুমি ভাবো একটা জাহাজ যেটা ডিজাইন করা হলো তোমার মানে লন্ডনে, ঠিক আছে, ধরো বা ম্যানুফ্যাকচার করা হলো 16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, হুইচ ইজ দ্য রুম টেম্পারেচার, ঠিক আছে, এবং সমস্ত টেস্ট, টেনসাইল টেস্ট, তোমার শিয়ার স্ট্রেস, সমস্ত কিছু করা হলো ওই রুম টেম্পারেচারে। এবার সেই জাহাজটা আটলান্টিকের মধ্যে দিয়ে তোমার যাচ্ছে, যেখানে তোমার আইসবার্গ রয়েছে, যেখানে টেম্পারেচারটা হচ্ছে সাব জিরো, ঠিক আছে। এবার সেই জাহাজের যে মেটালটা সেটা কি সেম বিহেভ করবে, নাকি ইট উড বি মোর ফ্র্যাজাইল, মোর ব্রিটল, সেটা একটা ভাববার বিষয়। হ্যাঁ স্যার, এটা বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে স্যার। তো এইটা হচ্ছে ব্যাপার। সুতরাং ডাক্টিলিটি এন্ড ব্রিটলনেস ইজ অলসো নট অ্যাবসলিউট, ঠিক আছে, তারও একটা রেঞ্জ আছে। এবার রিগার্ডিং রুম টেম্পারেচার, ধরো টেম্পারেচারটা আমি চেঞ্জই করলাম না, রুম টেম্পারেচার, তাহলেও একটা মেটেরিয়াল পারফেক্টলি ডাক্টাইল বা পারফেক্টলি ব্রিটল বলে কিছু হয় না। এই দুটো জিনিসই ইঞ্জিনিয়ারদের সুবিধের জন্য, ইঞ্জিনিয়ারদের নিজের মাথা থেকে বেরোনো কিছু মডেল, ঠিক আছে। এতে করে আমাদের কিছু অঙ্ক করতে সুবিধা হয়, এতে করতে কিছু মেটেরিয়ালকে বুঝতে আমাদের সুবিধা হয়, কিন্তু মেটেরিয়াল ডাজন্ট বিহেভ দ্য ওয়ে উই আন্ডারস্ট্যান্ড ইট অর দ্য ওয়ে উই মডেল ইট। এগুলো এক একটা মডেল, যেমন হুকস ল একটা মডেল এবং তার কিছুটা ভ্যালিডিটি আছে, তেমনি ডাক্টিলিটি ব্রিটলনেস এগুলোও এক একটা মডেল। মানে ধরো আমরা ডাক্তার মডেল তৈরি করে নিয়েছি, এটার থ্রু আমরা নানা রকম থিওরি আর নিউমেরিক্যাল করে থাকি। হ্যাঁ, একদম একদম, মানে এটা শুধু আমরা থিওরি করতে পারি, ঠিক আছে, প্র্যাকটিক্যালি কিন্তু মেটেরিয়াল কোনোটাই নয়। আর 2 নম্বর হচ্ছে, ধরো তুমি যদি দেখো যে ব্রিটেল মেটেরিয়ালের জন্য নানা ধরনের তোমার ফেলিয়ার মডেল রয়েছে, মানে ব্রিটেল মেটেরিয়াল কিভাবে ফেল করবে, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস থিওরি রয়েছে, যদি যে পড়াশোনা করতে চাও তাহলে ড্রাকার প্রেগার মডেল রয়েছে, ঠিক আছে। তেমনি ডাক্টাইল মেটেরিয়ালের জন্য ধরো তোমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি রয়েছে, বন মিসেস ক্রাইটেরিয়া রয়েছে। তাহলে যদি কোনো মেটেরিয়াল পারফেক্টলি ডাক্টাইল বা পারফেক্টলি ব্রিটল হতো, বা ডাক্টিলিটি আর ব্রিটলনেসকে যদি আমরা পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারতাম, তাহলে এতগুলো মডেলেরও দরকার পড়তো না, ঠিক আছে। এবং কোনো কোনো মেটেরিয়াল, ধরো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডাক্টাইল মেটেরিয়াল ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরিতে এগ্রি করে, আবার কোনো কোনো মেটেরিয়াল বন মিসেস ক্রাইটেরিয়াতে এগ্রি করে। এই জিনিসটাও হতো না। সত্যি কথা বলতে কি, এই যে অ্যাবসলিউট হওয়াটা, এই চিন্তা ভাবনাটাই ভীষণ থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি কিন্তু আদৌ মেটেরিয়াল সেরকম নয়, ঠিক আছে। বুঝেছি বুঝেছি, থ্যাংক ইউ স্যার। আজকে ক্লাস আমার আর কিছু বলার নেই বলেই মনে হচ্ছে, তোমাদের যদি কিছু জানার থাকে একটু জেনে নাও। স্যার স্যার একটা কথা বলছি ওই ডায়েটের বইটা কি স্যার সফট কপি আপনার কাছে আছে? না, আমার কাছে নেই। ওকে। আর কিছু বলছি স্যার, এই যে একটা কি গ্লাস ট্রানজিশন কি একটা বললেন না, টেম্পারেচার, এটা কি? হ্যাঁ, ডাক্টাইল টু ব্রিটল ট্রানজিশন টেম্পারেচার। হ্যাঁ হ্যাঁ, মানে তার মানে কি ওই যে কোনো একটা লিকুইড সেটা কুল করলে ক্রিস্টালাইনে যাবার আগে ওরকম কোন মানে পজিশনে সেটাকে ডিফরমেশন, প্লাস্টিক ডিফরমেশন দেওয়া যায়, ওই কথাটা বোঝাতে চাইলেন এখানে। তার মানে সে যেন ক্রিস্টাল তৈরি হয়ে গেলে সে তাকে প্লাস্টিক ডিফরমেশন আর দেওয়া যাবে না, তার ঠিক আগের পর্যায়ে টেম্পারেচারটা হাই থাকা অবস্থায়। না দেখো, আমরা যে স্টিলের কোনো স্পেসিমেনকে প্লাস্টিক ডিফর্মেশন করছি, বা একটা রডকে বেঁকিয়ে কোনো শেপ দিচ্ছি, বা একটা তোমার ফ্ল্যাট স্ল্যাবকে আমরা একটা শিটে কম্প্রেস করছি বা রোল করছি, এই যে কোনোটার মধ্যেই মেটেরিয়ালটা তো মানে মেল্টিং পয়েন্টে নেই। মেল্টিং পয়েন্টের একটা মানে তোমার কি বলবো ফ্র্যাকশনে হয়তো রয়েছে, মানে ধরো অ্যাবসলিউট মেল্টিং টেম্পারেচার যেটা, তার হয়তো 1/3 এ রয়েছে, ঠিক আছে, and the material behaves quite ductile at that temperature, 1/3 of your absolute melting point বা এরকম কিছু, ঠিক আছে। কিন্তু কিন্তু তার মানে তো সে মানে একদম মল্টেন কন্ডিশনে নেই, সে হয়তো রুম টেম্পারেচারে তার যা হাই ইয়ংস মডুলাস হতো ততটা হাই নয়, বাট দ্যাট স্টিল ইজ আ সলিড মেটেরিয়াল। এবং গ্লাসের ক্ষেত্রেও তাই,
যখন গ্লাসকে গরম করে শেপ দেওয়া হয় তার মানে যে সে মল্টেন একদম গলে গেছে সেই অবস্থা থেকে শেপ দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। সেটা 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 হয়তো মেল্টিং টেম্পারেচার থেকে অনেক নিচে তাকে that starts behaving like a ductile machine. ওকে স্যার, মানে যেমন আমাদের মানে বাংলায় যেমন বলে কামার শালায় কোনো কিছু লোহাকে যখন শেপ দেওয়া হয় মেল্টিং পয়েন্টে যে যেতে হয় তা নয়, কিন্তু তার একটা একটু গরম করে তারপর তাকে প্লাস্টিক ডিফরমেশন দেওয়া হয়, সেরকমই বলতে চাইছি। সেরকম। স্যার এটা কি রিক্রিস্টালাইন টেম্পারেচার? আমার ঠিক এইটা খেয়াল নেই গো, হতে পারে, একটু পড়ে দেখো, এরকমই কিছু একটা হবে। আমি যেটা বলছি যে মেল্টিং টেম্পারেচারে 1/3 সেটাও হয়তো মানে একদম মানে খুব সত্যি বলে ধরে নিও না, আমি একটা কিছু একটা আন্দাজে হয়তো বলছি, হ্যাঁ আমি খুব শিওরলি বলছি না, মানে 1/3 না হাফ না কত সেটা আমার ঠিক খেয়াল নেই, ঠিক আছে, মানে এই 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 ইনফরমেশনটা আমার কাছে নেই, তবে এরকমই কিছু একটা। এটা কি প্লাস্টিক স্টেজে আনা হয় না লিকুইড এটাকে হিট করে? না, মানে এগেন সেটা হচ্ছে যে সব মেটেরিয়াল কিন্তু মানে মেটেরিয়াল ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ভাবে বিহেভ করবে, ঠিক আছে। ধরো ধরো আমরা আইজট টেস্ট করেছিলাম তো রুম টেম্পারেচারে করেছিলাম, কিন্তু মানে টু ফুললি মানে comprehend মানে একটা the essence of toughness of a material, we should be doing an ISOT test at multiple temperatures. At one may be a higher temperature, the other one may be a sub-zero temperature, ঠিক আছে। ধরো আমরা দুটো স্পেসিমেনের উপর টেস্ট করেছিলাম, দুটো মেটেরিয়ালের উপর, একটা ব্রাশ একটা অ্যালুমিনিয়ামটা হচ্ছে তোমার রুম টেম্পারেচারে ডাকটাইল আর ব্রাশটা হচ্ছে ব্রিটল। এবার ব্রাশের স্পেসিমেনটাকে ধরো হিট করা হলো, ঠিক আছে, ধরো 200 ডিগ্রি টেম্পারেচার হিট করা হলো, বাড়ানো হলো, তাতে করে কি তার ডাক্টিলিটি বাড়লো, তাতে করে কি তার টাফনেস বাড়লো? ডাক্টিলিটি টাফনেস দুটো মোটামুটি কাছাকাছি শব্দ, ঠিক আছে। আবার ধরো যেটা অ্যালুমিনিয়ামের স্পেসিমেন, অ্যালুমিনিয়াম ইজ কোয়াইট ডাক্টাইল, এবার সেটাকে ধরো সাব-জিরো টেম্পারেচার, ঠিক আছে। তো এবার নিয়ে যাওয়ার পর তাতে যদি আমরা এক্সপেরিমেন্টটা করি, ঠিক আছে, তাতে কি তার ডাক্টিলিটি কমলো বা টাফনেস কমলো? এক্সপেক্টেড তাই, যে টেম্পারেচারটা কমালে তার টাফনেস আস্তে আস্তে কমবে বা ডাক্টিলিটি আস্তে আস্তে কমবে, সে মোর ব্রিটল ওয়েতে বিহেভ করবে, আর যত টেম্পারেচার বাড়ানো হবে দ্য মেটেরিয়াল উড টেন্ড টু বিহেভ মোর ইন আ ডাক্টাইল। এবং মেটেরিয়াল নিজের প্রপার্টি অনুযায়ী চেঞ্জ হবে টেম্পারেচারের ক্ষেত্রে। হ্যাঁ, টেম্পারেচার অনুযায়ী তার সব প্রপার্টি চেঞ্জ হয়, যেমন তার ইয়ংস মডুলাসও চেঞ্জ হয়, যেমন তার ইল পয়েন্টও চেঞ্জ হয়, তেমন তার ডাক্টিলিটিও চেঞ্জ হয়। এবং ডিফরমেশনটা বোঝা যায় যে কিভাবে হচ্ছে। কিসের ডিফরমেশন বোঝা যায়? মানে কোনো জিনিস যদি আমি মানে খুব হিট দিলাম, মানে কোনো একটা গলন করছি আমি, তো সেই সময় সে তো প্রপার্টি নিজে চেঞ্জ করছেই। হ্যাঁ, সেই সময় যে ডিফরমেশনটা হবে সেই বিশেষ ডিফরমেশন সেই টেম্পারেচার ক্ষেত্রেই হচ্ছে, যেহেতু আমরা হাই টেম্পারেচার দিয়ে সেটাই গলন করছি বলে, সেটাই বললাম। মানে ডাক্টিলিটি আর ব্রিটলনেস, মানে কোন মেটেরিয়ালকে ডাক্টাইল বা ব্রিটল তুমি আমরা লুজলি তাই করি, বলে দিই যে এই মেটেরিয়ালটা ডাক্টাইল বা এই মেটেরিয়ালটা ব্রিটল। বেসিক্যালি আমরা মেইন করি যে রুম টেম্পারেচারে এই মেটেরিয়ালটা ডাক্টাইল বা ব্রিটল, কিন্তু টু বি ফ্র্যাঙ্ক কাউকে ডাক্টাইল বা মেটেরিয়াল, কোন মেটেরিয়ালকে ডাক্টাইল বা ব্রিটল বলার সঙ্গে সঙ্গে তার টেম্পারেচার লেভেলটাও মেনশন করে দেওয়া উচিত। কিন্তু স্যার আমি যদি নর্মাল গ্রে কাস্ট আয়রনকে যদি আমি হিট দিই, তাহলে কি এর মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডাক্টিলিটি আমি এটাতে ইনক্রিজ করতে পারবো? মানে যেটা দিয়ে আমি ডাক্টাইল কোন ধরনের অপারেশন মানে যে কোন ধরনের হয় সেটা আমি করতে পারবো? আমি জানি না গ্রে কাস্ট আয়রন এক্সেপশনাল কিনা এই বিষয়, ঠিক আছে। আমি যে বিষয়গুলো এতক্ষণ বললাম সেগুলো জেনারেলি ট্রু। এবার হচ্ছে ধরো আমি যদি কম্পারেটিভলি ভাবি, মানে এগেইন ডাক্টিলিটি বা ব্রিটলনেসকে অ্যাবসলিউট টার্মে ভেবো না, ঠিক আছে। আমি যদি কম্পারেটিভলি ভাবি যে ধরো এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা রুম টেম্পারেচার, তাতে মেটেরিয়ালটা
কতটা ডাকটাইল। এবার ধরো ডাকটাইলিটি আমি মাপবো কি করে? ডাকটিলিটিটা ধরো আমি মাপছি হচ্ছে ডাকটিলিটি ধরো আমি মাপছি হচ্ছে যে কতটা স্ট্রেন তার মধ্যে হচ্ছে আপ টু দ্য পয়েন্ট অফ ফ্র্যাকচার, তাই দিয়ে আমি মাপছি। ঠিক আছে, এবার can we agree that if I do the test at different temperatures, okay, it is not going to be same. আমি বলছি না যে কোনো ক্ষেত্রে হয়তো 20% স্ট্রেন হবে বিফোর ফ্র্যাকচার, আমি সেটা এক্সপেক্ট করছি না, কিন্তু আমি বলতে চাইছি যে আমি যদি রুম টেম্পারেচারে করি আর রুম টেম্পারেচার থেকে 200 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে করি আর যদি 500 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে করি, ঠিক আছে, রুম টেম্পারেচারের থেকে, তাহলে এই তিনটে টেম্পারেচারে কি তার ফ্র্যাকচার স্ট্রেন সেম থাকবে, নাকি আমি এক্সপেক্ট করবো যে টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে সেটা কিছুটা হলেও বাড়ছে, ঠিক আছে, 1% বা 2% হলেও বাড়ছে। ঠিক আছে, যদি সেটা হয় তাহলে কিন্তু with increasing temperature the material is behaving more in a ductile way. এই যে কথা আমি বারবার বলছি, মানে স্যার একটা কথা বলবো যে যদি আমি কোনো মেটেরিয়ালকে ডাকটাইল বা ব্রিটেল বলছি, তাহলে তার ক্ষেত্রে স্পেসিফিক টেম্পারেচারটা আমাকে মেনশন করে দিতে হবে। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বারবারই বলছি যে হায়ার টেম্পারেচার লোয়ার টেম্পারেচার মেটেরিয়াল ইজ বিহেভিং ইন এ মোর ব্রিটেল ওয়ে অর এ মোর ডাকটাইল ওয়ে। এই যে মোর কথাটা, এই কথাটা বলার তাৎপর্যই হচ্ছে যে এই স্টেট গুলো কিন্তু অ্যাবসলিউট না। ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার বলছি এই স্পেসিফিক কি বই কিনলে এই সম্বন্ধে মোটামুটি ভালো ভাবে ধারণা হবে স্যার? আমার মনে হয় ডিটারে অনেকটাই কভার্ড আছে এই জিনিসগুলো। ঠিক আছে, পার্টিকুলারলি ডিটারে যেটা তোমার ইমপ্যাক্ট টেস্টের চ্যাপ্টার, ইমপ্যাক্ট টেস্ট মানে বেসিক্যালি আইজর টেস্টের সাবস্টিটিউট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটাতে এই বিষয়টা ডিটেলে আলোচনা করা আছে। আমি বলবো ডিটার থেকে তোমাদের যে কটা এক্সপেরিমেন্ট সিলেবাসে রয়েছে তাদের সম্পর্কে ভালো করে পড়ো। আলাদা আলাদা এক্সপেরিমেন্টের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে, আমার মনে হয় দ্যাট শুড বি সাফিসিয়েন্ট। ঠিক আছে, এছাড়া ইন্টারনেটে একটু সার্চ করে দেখতে পারো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তোমরা যাওয়ার আগে স্যার একটা কথা আমি বলে নিই, জাস্ট তোমরা যাওয়ার আগে তোমাদের রোল নাম্বার গুলো মেনশন করে দিয়ে যাবে, তাতে করে আমার অ্যাটেন্ডেন্সটা দিতে সুবিধা। এই চ্যাটে আর আমি সিআর কে বলবো যারা হয়তো চ্যাট ইউজ করতে পারবে না তাদের জন্য তুমি রোল নাম্বারটা চ্যাটে লিখে দাও। এই তো সবার রোল নাম্বার এই কথা বলো না, ঠিক আছে। আচ্ছা সবাই চ্যাটে লিখে রোল নাম্বার লিখ না, অসুবিধা নেই, কিছু অপশন আছে। আচ্ছা, আর কি কারো কিছু কোশ্চেন আছে? আর যদি কিছু না থাকে তাহলে আজকে এখানে থাক। স্যার আমরা রোল নাম্বারটা সব লিখে নিই। হ্যাঁ লিখেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, ওই রেকর্ডিংটা স্যার কিভাবে হচ্ছে যদি কাইন্ডলি বলেন স্যার একটু। রেকর্ডিংটা বোধহয় ইউনিভার্সিটির ইমেল আইডি থাকলে সেখান থেকেই হয়, যে কারণে আমি ইউনিভার্সিটি ইমেল আইডি থেকে লগ ইন করেছি। আমি ঠিক শিওর না এই বিষয়ে, আমাকে এরকমই বলা হয়েছিল তাই আমি তাই করেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিংটা বন্ধ করে দেয়া যাবে। রেকর্ডিংটা আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, ক্লাস তো হয়ে গেছে।